তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরপরই হয়তো ভারত সফরে যাবেন, নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন, 2-4-5টা চুক্তিও করে আসবেন উনি। আর তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে গঙ্গা চুক্তি, যেটা ছিল আওয়ামী লীগ সরকার যেটা করেছিল, সেটা যদিও শেষ হয়ে যাচ্ছে, সেই চুক্তিটাকে আবার পুনর্বহালের চেষ্টা উনি করবেন। দ্বিতীয়ত, যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে গত 18 মাসে এত অবস্থা খারাপ হয়েছে যে খাদ্য নিরাপত্তা বলতে আমাদের কিছু নেই, এই খাদ্য নিরাপত্তাটা যাতে ঠিক থাকে সেই জিনিসটাই উনি চেষ্টা করবেন, যে ভারত যাতে রপ্তানি বন্ধ না করে, মোটামুটি ক্রেডিট লাইনটা আবার চালু করে, বিদ্যুৎ সেক্টরটা যাতে বন্ধ না করে, এই চেষ্টাটা উনি সর্বাত্মক করবেন। কারণ দেশের মানুষকে কিন্তু জবাব দিতে হবে। কারণ কি জানেন, আজকে যখন তারেক জিয়া খুব ভালো করে জানেন, কালকে যদি মানুষ চালের দাম 50 টাকা থেকে 80 টাকায় খায়, তখনই কবে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা ঠিক ছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছে, এই নিয়ে একটা টানাপোড়েন তো আছেই। এখন এই টানাপোড়েনটাকে তারেক রহমান কিভাবে হ্যান্ডেল করবেন, এটা কি খুবই সহজে সমাধানযোগ্য বলে মনে করেন? মাসুদ, এইটা নিয়ে দেখবেন যে তারেক জিয়া একটা কথাও বলবে না, উনি মুখে কুলু পেটে বসে থাকবেন, কিন্তু ওনার দলের কিছু কিছু নেতারা দিয়া বলাবেন শেখ হাসিনাকে ফেরত দেন, শেখ হাসিনাকে নিয়ে আসবো, কালকে ফাঁসি দিব। রাজনীতির মাঠে এইটা চলবে। তলে তলে তারেক জিয়া কিন্তু কুলু পাটবেন। তারেক জিয়া হয়তো যে হানা ভোটের সময় যেন একবার বলছিল যে হাতে ভোট দিন, সেই রকম হয়তো বলবে যে আমাদের কাছে যেহেতু আসামি প্রত্যাবর্তন চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনাকে ফেরত চাইবো দেশ থেকে। হয়তো নরেন্দ্র মোদীর সাথে যেদিন বৈঠক হয় সেদিনও বলবেন যে ওনাকে তো একটা বিচার হয়েছে, ফেরত দেন। ওরা হয়তো বলবে ওই বিচার তো সঠিক ছিল না, ওগুলো সব বাতিল করেন, নতুন করে বিচার করেন। কাহিনী এই জায়গায় হবে। যুদ্ধান্দেহী মনোভাব যে ফেরত দিতেই হবে, না হলে আমি কামানের গোলা দাগাইয়া দিব, সেনাবাহিনী ভারতে পাঠাই দিয়া তুলে নিয়ে আসবো, ওগুলা করবেন না। ওগুলা করবে হচ্ছে যে মাঠের ওই যে নয়ন জাতীয় নেতা যারা আছে না, তারা বলবে। কারণ কি জানেন, যে এখনো তো ওই যে জামাত এনসিপির একটা প্রেশার আছে। তারেক যতক্ষণ মাটিতে পা, মানে উনি যখন দেখবেন যে ওনার মাটিতে যতক্ষণ পর্যন্ত ওনার পায়ের নিচে মাটি শক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত উনি একটু একটু বললো, পুরোপুরি বলবে না। আর এই জঙ্গি গোষ্ঠীরে দমানোর জন্য উনি এখন ওনার দলের অন্য নেতাদেরই দিয়ে বলানোর চেষ্টা করেন যে তোমরা এগুলা বলো, একটা ভাইব তৈরি করে রাখো, আমরা 6 মাস 1 বছরের ভেতরে আগে পায়ের তলার মাটি ঠিক করি। 220 আসনে আসছেন, মন্ত্রী পরিষদ গঠন, এমপিদের করা, এগুলা, এরপরে আপনার এই যে জুলাই সনদ কি করবে না করবে, এগুলা নিয়েই দেখবেন যে আপনার ব্যস্ত রাখবে। সুতরাং ওই শেখ হাসিনাকে আইনা ফাঁসি দাও, ওই করো সেই করো, এগুলো হবে না। ভারতের সাথে উনি তলে তলে চুক্তি করবেন, উপরে ভারত বিরোধিতা করবেন। এইটা ভাই, আপনি কথা বলছেন, আপনার আলোচনায় আপনি একটা বাক্য ব্যবহার করেছেন, সেটা হচ্ছে সম্পর্ক খারাপ করে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে দেশ চালানো সম্ভব নয়। এইটাকে যদি একটু ব্যাখ্যা করেন। ওই যে আপনাকে বললাম যে এখন রমজান মাস আসতেছে, রমজান মাসে আমাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, আমাদের ম্যাক্সিমাম জিনিসই আসে ভারত থেকে। সুতরাং ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে এই আপনার যে খাদ্যপণ্যর এই চ্যানেলটাকে উনি পরিপূর্ণ ঠিক করবেন। মানে আটা, ময়দা, লবণ, তেল যা লাগে সব আনাবেন উনি, কোনো কিছুই বাদ দিবেন না। একটা ক্রেডিট লাইন আছে $2 বিলিয়ন, যেটা আমরা এখন মাল নিব, আমরা পরে পরিশোধ করব। ভারত সরকারের সাথে একটা আছে, যেমন আপনার ওই যে আছে আকুর দেনা, যেমন 3 মাস পর পর পরিশোধ করতে হয়, সেম ওই রকম। এই চ্যানেলটাকে উনি আবার ঠিক করবেন যে ভাই আসুক, এই জিনিসগুলো আল্লাহর রাস্তায় দেন, বন্ধ করেন না। কারণ আমি নতুন আসছি, দেশ ধ্বংস, অর্থনীতি ধ্বংস, আমার চালাইতে হলে আপনাদের সহযোগিতা দরকার। এই বিএনপির সরকার যখন একটা ভূমিধস জয় যেটাকে আপনারা বলেন, এরপরে কিন্তু নরেন্দ্র মোদী 12 ঘন্টার মধ্যেই কিন্তু তিনি শুভেচ্ছা পাঠিয়েছেন তারেক রহমান এবং বিএনপির এই জয়। হ্যাঁ, তো এই যে তাদের ভিতরেও দেখা গেছে যে খুব সহজভাবে অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় দেখা যাচ্ছে। ভারতের মনোভাবের কথা বলছি। তো আমার আপনার কাছে প্রশ্ন, এই যে অতীতের যেই ক্ষতটা, সেই ক্ষতটা থেকে বাংলাদেশও কি
ভারত যেভাবে সরল মনে এগিয়ে আসার এই, মনস্থির করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি তাই নরেন্দ্র মোদীর টুইটে, বাংলাদেশও কি সেইভাবে এগিয়ে যাবে, নাকি সেই অতীতের মতো আবারও সেভেন সিস্টার উত্তপ্ত করার জন্য এই দেশের ভিতর থেকে কে বা কারা কার্যক্রম চালানো শুরু করবে, এবং এই যে ডক্টর ইউনূস সরকারের সময় যে টানাপোড়েন শুরু হয়েছে সেটা আরো দ্বিগুণ চারগুণ বেড়ে যাবে? আপনার কাছ থেকে শুনবো রাশেদ হায়দারের সংখ্যা। মাসুদ ভাই, এখন নরেন্দ্র মোদীর এই স্বীকৃতি দেওয়া বা ফোন কলে কথা বলা বা নরেন্দ্র মোদীকে এই তারেকের শপথের সময় আমন্ত্রণ জানানো বা উনি আসেন বা না আসেন, সবকিছু বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে জিও পলিটিক্সটা। আর জিও পলিটিক্সে একটা জিনিস আছে যে কেউ কারো স্থায়ী বন্ধুও না, কেউ কারো স্থায়ী শত্রুও না, কোনোটাই কেউ কারো না। ভারত চায়না বিশাল যুদ্ধ গেল না 66-এ সম্ভবত, এরপরে আবার তারা দুই দেশ এক হয়ে আসলো। এই যে ভারতের সাথে যখন আমেরিকার যখন চরম দ্বন্দ্ব, ওই সময় $1 বিলিয়ন তেল কিনলো চায়না, ভারত থেকে তেল কিনে নিয়ে গেছে। রাশিয়ার সাথে একটা সুসম্পর্ক আছে, অন্যান্য দেশের সাথেও। তখন 2004 সালে একটা ঘটনা ঘটছে, এটা ভারত জানে, এটা ভারত জানে। সুতরাং ভারত ওই জিনিসটা প্রস্তুত যে এরকম একটা ঘটনা ঘটছে বিএনপির আমলে। এখন এই মুহূর্তে আইসা আবার তারেক আসছে, বিএনপি ক্ষমতায় আসছে, তাই বলে যে বিএনপি যে এই সেম কাজটাই করবে এইটা 100% বিশ্বাস করার যেমন কোনো কারণ নাই, আবার অবিশ্বাস করানোর কারণ নেই। তাহলে 50-50-তে চলবে। একটু থামাই, আমি কিন্তু এটা বলি নাই যে এটা বিএনপি করছে, এটা আমি বলি নাই। এটা বিএনপি সরকারের সময় কেউ বা কারা করছে, কেউ, আমি বলি, আমি শেষ করে দিই। এখানে বুঝতে হবে আপনারা, এই সরকার সে সরকারের আমলে হয়েছে তো, সরকারের আমলে হয়েছে তো, সরকার প্রশ্রয় দিয়েছে, সরকার সরকারের আমলে মানে ওই সরকারের প্রশ্রয় দিয়েছে। জি, যে কোনো সরকারের আমলে এলে সেটা সেই সরকারের দায়। এখন আপনি যদি বলেন আপনার একটা ছেলে আছে, আপনার ছেলে যায় রাস্তায় যায় মেয়েদের ইফটিচিং করে, তো সবাইকে বলবে যে ওটা আপনার ছেলে না বুঝলা, ওরা কি বলবে ধরেন আপনার ছেলের নাম করিম, রহিম, জাবেদ, নাকি কবে যে মাসুদের পোলা, এটা ওরা কিন্তু মাসুদের ছেলে হিসেবে কইব। বিএনপির আমলে যা হবে সব বিএনপির দোষ, আওয়ামী লীগের আমলে যা হবে তার দায়ী দেয় তো আওয়ামী লীগ। কথা ক্লিয়ার, কিন্তু কথাটা একদম ক্লিয়ার। বিএনপির আমলে হয়েছিল, সুতরাং এটা বিএনপির দোষ। বিএনপির প্রশ্রয় না দিলে এত বড় অস্ত্রের চালান ভাই আমার দেশে ঢুকতে পারে না। ইন্ট্রিমের আমলে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি কি মাল আসছে কেউ জানে না, হ্যাঁ, যেখানে সবার চোখ ছিল এই জাহাজের উপরে, বলা হয় নাই। সুতরাং ওই জাহাজে করে যদি কামান গোলা বারুদ আইসা থাকে তাহলে সেটা ইন্ট্রিমের দোষ, সেটার দোষ তো আপনি আওয়ামী লীগরে বা বিএনপির দিতে পারবেন না, জামাতের দিতে পারবেন না। ইন্ট্রিমের দোষ ডাক্তার ইউনূসের দোষ, নর্মাল হিসাব। তো ওই জন্য ভারত এটা জানে, প্রচন্ড সতর্ক। কারণ ওই যে ন্যাড়া বেলতলায় কিন্তু একবার যায়, দুইবার যায় না, কারণ জানে যে বেল করে মাথা ফাটছিল তার একবার। ভারত জানে যে এরা এরকম করতে পারে, এরপরও বন্ধুত্ব হবে, সব হবে। কিন্তু তাই বলে আপনি যদি মনে করেন যে ভারত এই কারণে ইন্টেলিজেন্স সার্ভিস সব তুলে নিয়ে আর শকুনে ঘুমাইবো, বালিশ মাথার নিচে একটা দিয়ে আর একটা চোখের উপর দিয়ে ঘুমাইবো, তা না। ওরা কঠোর নজরদারিতে তো রাখবে এবং সম্পর্ক উন্নয়ন করবে। এবং সেই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। কারণ ভারতের বিশ্বাসযোগ্যতা অর্জন এখন এই সরকারের দায়িত্ব, যে কিভাবে সে বিশ্বাসযোগ্যতা অর্জন করবে। এমনও তো হইতে পারে, আপনি একটা এক্সাম্পল, যা আগামী 3 মাসের ভিতরে বর্ডার এলাকায় বিজিবি মানে আমাদের যেটা আছে বর্ডার গার্ড, এরা এই জঙ্গিবাদীদের সমস্ত ঘাঁটি উচ্ছেদ করবে। যে 56টা ঘাঁটি ইন্ডিয়া দিছিল এগুলো একটাও রাখবে না হয়তো। দেখেন যত অস্ত্র লুট হয়েছে 5ই আগস্টের সময় থানা মানা ওগুলো থেকে, এই অস্ত্র লুটের জন্য, এই অস্ত্রগুলো ধরার জন্য ক্যাশ প্রোগ্রাম চালাবে, সেইটাও কিন্তু আবার ফাইটিংয়ে পড়বে এই জঙ্গিগুলা। একটু দেখেন 3 মাস যাক, 6 মাস যাক, এরপরে আসলে সমালোচনা করা যাবে যে কে কি করছে, কে কি করে না। তবে আমি সবাইকে একটু চান্স দিতে রাজি, আমি ব্যক্তিগতভাবে চান্স দিতে রাজি। যে আমার রফিক ভাই একটা কথা বলছেন যে তার যে ম্যাচিউরড এখন, হ্যাঁ অবশ্যই ভাই,
আগে ছিল সে প্রধানমন্ত্রীর ছেলে, সুতরাং সে যাচ্ছে প্রধানমন্ত্রী পোলা দৌড় করলাম আর কি, ওই লগে যেগুলো ছিল এগুলো দাঁড় বেটা তোর মা প্রধানমন্ত্রী আয় তো চলতো বেটা একটু করি, কি হবে বেটা খালাম মা আছে না বাঁচাই নিবে। আর এখন তিনি নিজে প্রধানমন্ত্রী, হিসাব আছে যে এখন কিছু করলে তার ঘাড়ে যে খড়গটা ঝুলবে এটা সেও জানে। তো আমার মনে হয় না আগের সেই পাগলামি করবে বুঝলা, কারণ ভাই ওই রাশেদ হায়দার ভাই এই প্রসঙ্গে আমরা আবারও যাব। আমি একটা কমেন্ট এই ফাঁকে একটু নিয়ে আনি, বলছি আজকের লাইভটা বেশি দীর্ঘায়িত করবো না। দর্শক কমেন্ট করছেন, মুজিব বাহিনী 1, বাংলাদেশের সাথে ভারতের ট্রেড ব্যালেন্স আকাশ পাতাল তফাৎ। ধরা যাক কি বলছে, ধরা যাক ভারত থেকে আমদানি যদি হয় 100 টাকার, ভারতে রপ্তানি হয় 5 টাকা। এই ট্রেডে এমবেলেন্সে বাংলাদেশের লস, ইমব্যালেন্সে বাংলাদেশের লস, রিজার্ভের 12টা এখানেই বেজে যায়। প্রশ্ন হলো এই ট্রেডটা যদি ভারতের সাথে বাংলাদেশ না করে তো কার সাথে করবে? চায়নার সাথে করবে, পাকিস্তানের সাথে, আমেরিকার সাথে। ট্রেড এন্ড ব্যালেন্সের লস, হ্যাঁ, তো এইটা তো আমার ট্রেড, এটা তো কারো না কারো সাথে করতে হবে, তো ভারতের সাথে করলে আমার কি সাশ্রয় হয় না? ভাই ওনার কথাটা আমি একমত হইলাম, এখন শুনে নেবে আমার কথা। ভারত যখন একটা মুভি বের করে, হিন্দি যে কোনো মুভি ব্লকবাস্টার হিট, তখন পৃথিবীর সব দেশ নিয়ে যায়। ব্লকবাস্টার হিটের মুভিগুলো ছবির হলে আসার আগে মিডল ইস্ট আলারা এই ক্যাসেট কিনে নিয়ে যায় দেখতে থাকে। সুতরাং পুরো মিডল ইস্টে দেখবে যে হিন্দি কথা কয়, কারণ আমি তো একটা ব্লকবাস্টার ফিল্ম বানাইতে পারি না যেটা আমার দেশের মানুষই 2% দেয় না। তাহলে এখানে যেমন ছবিতে আমরা লস খাই, ভারত এরকম বানাইতে পারে, আমরা বানাইতে পারেন না কেন লস? ভারত থেকে সব আনতে হয়, আমার দেশে তো কিছুই নাই, তাহলে আমি ব্যালেন্সটা করবো কোথায়? কারণ নাকি আপনি কইতে চান না, আমি আনবো না ভারত থেকে। আমি ভারত থেকে কেন আনবো? আমি আমেরিকা থেকে আনবো। আমেরিকা থেকে আনলে তো আরো লস। ভারত আমার টাকাগুলো নিয়ে যাচ্ছে, ভারত থেকে তো ট্রাকে আসে ভাইরে, ভারত থেকে তো ট্রাকে আসবো, ট্রাক ভাড়া ধরেন 10,000। না, ওনার কমেন্টস অনুযায়ী বলছি, উনি যেটা আমি ওনারে বলছি আমাদের কোনো লাভ নেই। আমি ওনারে বলছি যে ভারত থেকে ট্রাকে মালটা আসতে খরচ হবে 10,000, আমেরিকা থেকে জাহাজে আসতে খরচ হবে আমার 50,000। তো কোনটা লাভ? আমি এখন ঢাকা থেকে চিটাং, সৈয়দপুর, রাজশাহী যদি আমি স্লিপার সবচেয়ে দামি বাসেও যাই আমার খরচ মাত্র 2,000 টাকা। আর যদি আমি বিমানে যাই তাইলে আমার লাগবে কত ভাই? 5 থেকে 6,000 টাকা। সবই তো লস। এই জন্য বললাম যে আপনার কাছে কি আছে যে আপনি এটা ব্যালেন্স করবেন। আমার তো উৎপাদনে যাইতে হবে, আমার তো উৎপাদন নাই, আমার দেশে তো কিছু নাই, আমরা তো কিছু করতেই পারতেছি না, খালি গুতাগুতি ছাড়া। খালি চিন্তা ভারত থেকে আন না রে ভাই, ভারত থেকে কেন, আপনার চাঁদের দেশ থেকে আনেন না, চাঁদের দেশ থেকে নিয়ে আসেন, অসুবিধা কি? চাঁদের দেশ থেকে কি ওরা ফ্রি দিবে? ওরা কি আমার টাকা নিবে না? আমার রিজার্ভে চাপ পড়বে। এখন আপনারা একটা বিমান বানান, দরকার একটা বিমান বানান আপনারা, যে আমরা একটা বিমান বানাইছি, ভারত এত ভালো বিমান যে ভারত আমাকে কিনবো, যেটা আমেরিকা করে। যে তোমার লাগে এই যে বাংলাদেশ বিমান এখন ট্রেড ব্যালেন্স করার জন্য বিমানের দরকার নাই, এরপরে এখন $30 বিলিয়ন বিমান কিনতে বাধ্য হয়েছে। আপনারা ওই রকম হন, হইয়া করেন। আর না হয় এক কাজ করেন, যে ভাই কমেন্টস লিখছেন আপনারা বলি ভাই একটা আন্দোলন করেন, যে সবাই মিলা যায় আপনারা বর্ডারে বইয়া থাকেন, যে ভারতের কোনো মাল আইব না, আমরাও খামু না, এটা করেন। তা করবেন না। বাজারে যখন আপনি বিয়ে করতে যখন যান ভাই সাহেব, তখন হয়তো 10টা মাইয়া দেখেন, সবচেয়ে সুন্দরী মাইয়া যেটা দেখেন সেইটা বিয়ে করার জন্য 100 জন লাইগা যান গা, আর কালো মাইয়াটির বিয়ে হইতে কষ্ট হয়ে যায়। তো ভারত হচ্ছে ওই জিনিস, ভারত সুন্দরী মাইয়া, তার কাছে সব আছে, হের সব খাইতে আপনাকে মন চায়, কিন্তু পরে যখন দেখেন ওমা পকেট তো পয়সা জায়গা, তখন আফসোস লাগে কেন? ঠিক সুন্দরী মাইয়াটা বিয়ে করার সময় যেমন ওই যে 50 কোটি টাকা কাবিন দিতে রাজি হয়ে যান, লাভ দিয়া, আর ওখানে কালা মাইয়া একটা বিয়ে করা যায়, সেটা 5,000 টাকা দিতে হবে না, কিন্তু হে কালা মাইয়া কিন্তু আপনার সারা জিন্দেগি খাড়িয়ে থাকবো। আর সুন্দর মাইয়া আপনারা বিয়ে করে আইসা 6 মাসের ভিতরে পরকিয়া করব, এটার মেকআপ করানোর জন্য গ্যারেজে নিতে নিতে আপনার জীবন শেষ, খরচই খরচ। মানেন একটু এটি বুঝেন ভাই, না বুঝা খালি আমরা ভারতের 100 বিলিয়ন 100 টাকায় আমরা 5 টাকা। আপনি কি প্রচার করেন? আপনি কি দিবেন ভারতের? কি দিবেন? আপনার ভারতের সাথে চায়নার সাথে আপনার
আপনার ট্রেড ব্যালেন্স কত আছে চায়নার সাথে, সেটা একটু হিসাব করেন ভাইজান। এটা করেন না কেন? খালি আছেন একটা পাইছেন, ওই যে কয় দাদাই কইছে বাইনতে দান, বাইনতে আসি ওদা দান। দাদাই তো ধান বাইনতে কইছে, আমরা বানতেই থাকি, বাইনতেই থাকি, বাইনতেই থাকি, এই সে কথা। আর আপনারা ভাইয়েরা, আপনাদের অবস্থা কি জানেন? আপনাদের অবস্থা হচ্ছে যে শীতকালের গরমকালের ওয়াজ যেটা, এটা শীতকালে করেন। সব সময় এই সেম সিস্টেম। আগে বুঝেন, পরে তর্কে আসেন। প্রয়োজনে আপনার ট্রেড ব্যালেন্স যদি বুঝাইতে হয় ভাই, আপনি আসেন আমার সাথে, একদিন বসেন মাসুদ ভাইয়ের চ্যানেলে, স্পেশালি আপনাদেরকে আনা হবে। বা আপনাদের মধ্যে যদি অতি উচ্চ শিক্ষিত কেউ থাকেন, তিনিও আসতে পারেন। আমি কথা বলতে রাজি আছি, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদের সাথে কথা বলিব।